দর্শক, নির্বাচনের তারিখ যত ঘনিয়ে আসছে বাড়ছে জটিলতা। কেউ কেউ নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ দেওয়ার কথা বলছেন। দিনে দুপুরেও দলটির মিছিল বেড়েছে। যুক্তরাষ্ট্রে দলটির নেতাকর্মীরা ডক্টর ইউনূসের সফর সঙ্গীদের হেনস্থাও করেছে। এর মাঝে এক জরিপ বলছে যে গেল কয়েক মাসে সমর্থন বেড়েছে আওয়ামী লীগের। অন্যদিকে পিআর পদ্ধতিতে নির্বাচন ইস্যুতে দূরত্ব বেড়েছে অন্যান্য রাজনৈতিক দলগুলোর। আমরা তাই বিশ্লেষণ করতে চাই আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতির মেঘ সহসায় কাটছে কিনা এবং সামনে নির্বাচন ঘিরে ভোট ব্যাংকের হিসাবটা কী হবে। সবাইকে স্বাগত জানাচ্ছি ZSRM প্রেজেন্টস। মিট দ্য পিপলের সাথে আছে আমি জান্নাতুন নাইম এবং আজকে আমার সাথে অতিথি হিসাবে রয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি এবং আরও রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক আসিফ এম শাহান। জুনায়েদ সাকি এবং আসিফ শাহান, আপনাদের দুজনকেই স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ যে আজকে আমাদেরকে সময় দিচ্ছেন। এবং দর্শক, আমাদের সাথে আজকে স্টুডিওতে রয়েছেন তরুণ প্রজন্মের প্রতিনিধিরা, তারাও আজকে আমাদের অতিথিদেরকে প্রশ্ন করবেন। সাকিব ভাই, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাচ্ছিলাম। দেখছেনই যে আওয়ামী লীগের ঝটিকা মিছিল বেড়েছে, নিউ ইয়র্কে হেনস্থার ঘটনা হয়েছে। যিনি হেনস্থা করেছেন তাকে আমি আবার দেখলাম শেখ হাসিনা ফোন দিয়ে সাধুবাদও জানিয়েছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে এর মধ্যে একটা জরিপ আমরা দেখছি যেখানে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের সমর্থন বেড়েছে। তো জরিপটিকে আপনারা কিভাবে দেখছেন এবং সেই সাথে 5 আগস্টের পরে রাজনৈতিক দলগুলোর যে অনৈক্যটা তৈরি হলো সে কারণেই কি আওয়ামী লীগের পুনর্বাসনের পথটা সোজা হচ্ছে নাকি, বা আপনি সেই পুনর্বাসনের রাস্তাটা তৈরি করা হয়ে গেল নাকি বলে মনে করছেন নাকি? ধন্যবাদ আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমাদের তরুণ প্রজন্মের প্রতিনিধিরা সহ ডক্টর শাহান সহ যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। জরিপ তো সবসময় পুরো সত্যটা বলে না, আবার একেবারেই কোনো সত্যই প্রকাশিত করে না তাও না। জরিপের মধ্যে দিয়ে আমরা কতগুলো ধারণা পাই, আবার সেটাই পুরোটা ধরে নেওয়া অনেক সময় সঠিক হয় না আর কি। বাংলাদেশের ক্ষেত্রে জরিপের আরও অনেকগুলো সমস্যা আছে। এইটা যে ধরনের পদ্ধতিগতভাবে চলে তার নির্ভরযোগ্যতা অনেক সময় সমস্যা হয়। এখানকার ওপিনিয়ন এবং ভোটিং প্যাটার্ন সবসময় একসাথে যায় না। বাংলাদেশের ভোট ব্যবস্থা বিভিন্নভাবে অগ্রসর হয়, ক্ষমতার সাথে, ক্ষমতা কাঠামোর সাথে, নানা ধরনের অর্থনৈতিক সামাজিক যে কাঠামোগুলোর মধ্যে আমাদের এখানে মানুষ বসবাস করে। ধরুন ঢাকা শহরের বস্তিবাসী, তারা কোথায় ভোট দিবেন এটা তিনি ব্যক্তিগতভাবে যে ওপিনিয়নই তার থাকুক না কেন, ওইখানে তার বসবাসের যে অবস্থাটা, ওইখানের যে ক্ষমতার কাঠামো, যাদেরকে বলতে পারেন নানাভাবে যাদের নিয়ন্ত্রণে তারা ওখানে বসবাস করেন, তাদের নিয়ন্ত্রণের মধ্যেই অনেক সময় ভোটটা বেশিরভাগ ক্ষেত্রে যায় কিংবা নিয়ন্ত্রিত হয়। এটা পূর্ববর্তী অনেকগুলো অভিজ্ঞতার মধ্যে দেখা যায়। এটা শুধু ঢাকার ক্ষেত্রে না, আপনি বাংলাদেশ কিংবা ইভেন ভারত, অন্যান্য দেশের ক্ষেত্রে এই ধরনের দেশগুলো যেগুলো ঠিক এখনো ডেভেলপিং, যেখানে নাগরিক হয়ে ওঠার জায়গাগুলো নানা ধরনের বাধার মুখোমুখি আছে। আইন এমনভাবে কার্যকর হয় না যেখানে একজন নাগরিক নিজেকে সুরক্ষিত ভাবতে পারেন, ফলে তাকে নানান ধরনের ক্ষমতার কাঠামোর মধ্যে বসবাস করতে হয়, নিয়ন্ত্রিত হতে হয়। তো ওই বাধ্যতার জায়গাটা অনেক ক্ষেত্রে ভোটে কাজ করে, ওপিনিয়ন তার যাই হোক না কেন। ইভেন পলিটিক্যাল পার্টিরও দেখবেন যে রাজনৈতিক দলগুলো, বিশেষত বাংলাদেশে যেহেতু যে এক্সিস্টিং কিংবা পুরনো যে বন্দোবস্ত বদলানোর কথা আমরা বলছি, তো বিদ্যমান বন্দোবস্ত কিংবা পুরনো বন্দোবস্ত যেটা আছে এখনও, সেটার মধ্যে আপনি খেয়াল করে দেখবেন যে ফর্মাল সেক্টরের বাইরে ইনফর্মাল সেক্টর বলে একটা বড় জায়গা আছে যেখানে কোটি কোটি মানুষ আছেন, এবং এইটার ব্যবস্থাপনাটা একটা প্রাইভেট ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে সরকারি দল, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসনের একটা যোগসাজশ কাজ করে। তারা একটা পেট্রন ক্লায়েন্ট সম্পর্ক তৈরি করে, হ্যাঁ, এবং যেটা একটা ক্ষমতার সম্পর্ক। তারা বসতে দেয় কোথায় কে হকার হিসেবে বসবে, কোথায় কে মুদি দোকান দিয়ে বসবে, কোথায় কে কোন জায়গায় ছোট ব্যবসা করবে অথবা একটা ঘর উঠাতে পারবে কিনা। তো এই ধরনের জিনিসগুলো তারা নিশ্চিত করে, আর তার বিনিময়ে টাকা তোলে, রেন্ট কিংবা বখরা বলতে পারেন। এই যে বখরাজীবিতার উপরে ভর করে একটা প্রাইভেট ম্যানেজমেন্ট সিস্টেমে কোটি কোটি মানুষ সারা দেশে এবং বিশেষত শহর এলাকাগুলোতে অবস্থান করে। এই কাঠামোটা আবার এমবেডেড, একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত হচ্ছে ওই পার্টিটার সাথে। ফলে এইটার মধ্যে একটা কাঠামোগত দিক থেকেই
মানে ওই যে চাঁদা মানে বখরাজীবিতা এটার গুরুত্বপূর্ণ অংশ, এটার ভিত্তি বলতে পারেন। এই জায়গাটা বদলানোটার মানে একটা নতুন বন্দোবস্ত যেমন প্রয়োজন, আর্থসামাজিক ক্ষেত্রে অনেক পরিবর্তনের প্রয়োজন, অবশ্যই রাজনৈতিক সংস্কার ছাড়া সেটা ইনশিওর হবে না। এবং ওই জায়গাটাই কিন্তু বাংলাদেশের মানে যাকে বলে যে আমরা যে বলছি না যে আমরা একটা ওই যে কি বলে এইসব উন্নয়নশীল দেশ কি বলে লিস্ট ডেভেলপ এলডিসি থেকে আমরা একটা উন্নয়নশীল মানে ডেভেলপিং কান্ট্রিতে যাব, এইসব শব্দবন্ধ যদি আমরা বাদও রাখি, আমরা যদি মানে আমরা একটা উন্নতি চাই সামগ্রিকভাবে, সার্বিক উন্নতি চাই, সকল মানুষকে নিয়ে উন্নতি চাই, এবং বাংলাদেশ এখন অর্থনৈতিক দিক থেকে কিংবা সামগ্রিক দিক থেকে যে স্তরে আছে, এখন তাকে যদি আর একটু টেক অফ করতে হয়, তাহলে যে কাঠামোগত পরিবর্তনগুলো লাগবে সেখানে ওই জায়গা পর্যন্ত পৌঁছাতে হবে। পুরো সমাজকে আপনি এইভাবে রেখে আর আপনার যে বড় অর্থনীতি হওয়ার স্বপ্নটা আমাদের এখানে দেখা হয় সেটা এমনি এমনি হবে না। তো সেই জায়গা থেকে ধরেন এই বদলগুলোর প্রয়োজন আছে। ফলে জরিপ একটা অবস্থার প্রকাশ ঘটায়, কিন্তু আবার বলবো যে পুরোটার প্রকাশ সবসময় ঘটে না। তার সাথে তো নির্বাচন সুষ্ঠু হওয়া, লেভেল প্লেয়িং ফিল্ড হওয়া, ভোট ঠিকমতো পড়া, ভোটের উপরে কোনো প্রভাব আছে কি না, অ্যাপারেন্টলি যেটা মানে মনে হচ্ছে সুষ্ঠু নির্বাচন, সেখানে নানা ধরনের ভেতরকার কারসাজি, প্রশাসনিক কারসাজি, মাসল কারসাজি, যেটা চোখে দেখা যায় না, টাকার কারসাজি, নানাভাবেই কাজ করে। তো এই সব মিলিয়েই তো আমাদের ব্যবস্থা। এর মধ্যে আমরা যেখানে যেতে চাই সেই জায়গাটা হচ্ছে গণতান্ত্রিক উত্তরণ। এখন এখানে আমাদের কথা ছিল যে বাংলাদেশে পুরনো বন্দোবস্ত বদলে নতুন বন্দোবস্ত যেতে হবে, যেটা একটা ইনক্লুসিভ জায়গা তৈরি করবে। শেখ হাসিনা যে জায়গাটা নিয়ে এসেছিলেন, তিনি সবসময় যেটা জায়েজ করেছেন নানান দিক থেকে, কখনো মুক্তিযুদ্ধের চেতনা, কখনো তার উপরে গ্রেনেড হামলা, কখনো মানে ইত্যাদি ইত্যাদি নানা কিছু দিয়ে সে জায়েজ করে আর দমন পীড়ন করে সবাইকে, নিজেদের গোষ্ঠীটা বাদ দিয়ে বাকি সবাইকে রাষ্ট্রের কাঠামোর বাইরে ছুড়ে ফেলে দিয়েছে। ফলে রাষ্ট্র নিজেই কিন্তু আর একটা ইনক্লুসিভ জায়গা তৈরি করতে পারছিল না। তো সেই ইনক্লুসিভ চিন্তা করলে আমাদের লক্ষ্যটা ছিল যে সংস্কার এমনভাবে করা যেখানে অ্যানিহিলেশনের পলিটিক্স মানে একদম নির্মূল করে দেওয়ার রাজনীতিটা বন্ধ হবে এবং একটা ইনক্লুসিভ জায়গা তৈরি হবে। কিন্তু সেই জায়গায় কিছুটা পেরেক ঠুকে দিয়েছেন শেখ হাসিনা নিজেই। শেখ হাসিনা যেভাবে একটা গণহত্যা চালিয়েছে, হত্যাযজ্ঞ চালিয়েছে, নিজের দেশের মানুষকে ক্ষমতা রক্ষা করার জন্য পুরো রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে যেইভাবে নির্বিচার হত্যাযজ্ঞ চালিয়েছে, এইটার বিচার ছাড়া মানে আমরা কিন্তু আসলে মানে রাষ্ট্র মানে কি, রাষ্ট্র ঐক্যবদ্ধ রাখে, মানুষের মধ্যে নানান ধরনের মতপার্থক্য থাকে, দ্বন্দ্ব থাকে, এইগুলোকে মীমাংসা করে রাষ্ট্র একটা মোটামুটি তাকে ঐক্যবদ্ধ রাখার একটা ব্যবস্থা। সে কারণে এই ঐক্যবদ্ধ রাখার জায়গাটা হচ্ছে জাস্টিস, মানে ন্যায় বিচার সে যদি দেয় এবং সেই অনুযায়ী আইন অনুযায়ী যদি সে চালাতে পারে ন্যায় বিচারের আইন, তাহলে সে ঐক্যবদ্ধ রাখার শর্তটা সৃষ্টি করতে পারে। শেখ হাসিনা সেই শর্তটা ভেঙে দিয়েছিলেন। আমরা যেটা বলছি যে আমাদের এই রাষ্ট্রের গণতান্ত্রিক পুনর্গঠন, আমাদের নতুন যাত্রা, এটার মানে হচ্ছে যে আমরা ন্যায় বিচার দিয়ে শুরু করব। সেখানে ব্যক্তি হিসেবে যারা এই হত্যাযজ্ঞের পেছনে আছেন তাদের বিচার হতে হবে, দল হিসেবে দায় আছে কিনা সেটাও বিচারের আওতায় আসা দরকার। ফলে আওয়ামী লীগ এবং তার সহযোগীরা তাদের দল হিসেবে দায় আছে কিনা সেটাও বিচারের আওতার মধ্যে আসা দরকার, যেমনটা আমরা ৭১ সালের ক্ষেত্রে তুলেছিলাম, পরবর্তী হত্যাযজ্ঞের ক্ষেত্রে তুলেছিলাম ইত্যাদি। ফলে এটা আমাদের দিক থেকে যদি বলেন যে আমরা যতদিন রাজনীতিতে মঞ্চে আছি সবসময় এই জায়গাটা খুব জোরের সাথে তোলার চেষ্টা করেছি, এমনকি রেকর্ডেড ফর্মে গত ১০-১৫ বছরের বহু টকশোতে থাকবে যে ন্যায় বিচার কেন জরুরি, কারণ রাষ্ট্র অস্তিত্বের জায়গায় থাকে না। ফলে শেখ হাসিনার জায়গাটা একরকম, এই ন্যায় বিচার ছাড়া আমরা এগোবো না। কিন্তু আমরা এই কারণে বলেছিলাম যে ন্যায় বিচার, সংস্কার, নির্বাচন এগুলো গণতান্ত্রিক উত্তরণের জরুরি। ফ্যাসিস্ট শক্তি যে আচরণটা করে আমরা গণতন্ত্র দিয়ে সেটা মোকাবেলা করব। আমরা যদি কোনোভাবেই তাদের অবলম্বন করা পথকে বেছে নেই অথবা জেনে না জেনে, হ্যাঁ, চেতনে অচেতনে গণতন্ত্র দিয়ে মোকাবেলা করতে গেলে তো আওয়ামী লীগকে ইলেকশনে আসতে দিতে হবে না। আওয়ামী লীগ ইলেকশনে আসার ব্যাপারটা কিন্তু বিচারিক প্রক্রিয়া, আওয়ামী লীগের দায় আছে কিনা সেটা কিন্তু আগে বিচার হতে হবে। ফলে এই দায়টা তো এড়িয়ে গিয়ে আপনি মানে ঠিকঠাক করে মানে অর্থাৎ ২৪শে জুলাইকে আপনি আওয়ামী লীগের শক্তি বাড়ছে বলে মনে করছেন নাকি? না, বাড়ছে কোন জায়গা থেকে বাড়বে, যখন আপনি ডেমোক্রেটিক অ্যাপ্রোচের বাইরে অনেকগুলো জায়গাতে আপনার তৈরি হবে, মানে আমরা এমনভাবে পথ অবলম্বন করব যেখানে মানুষের কাছে আবার সে নিজেকেও কিছুটা ভিকটিম হিসেবে দাঁড় করানোর চেষ্টা করতে পারে। রাজনীতিবিদ হিসেবে সেই দায় নেবেন নাকি? কোনটা? আওয়ামী লীগের যে শক্তিটা বাড়ছে, রাজনীতিবিদ হিসেবে আপনারা সেই দায় নেবেন নাকি? আপনাদের অনৈক্যের কারণে বাড়ছে, এটা খুব রিলেটিভ ব্যাপার। রাজনীতিবিদ হিসেবে দায় আমি ব্যক্তিগতভাবে নেওয়ার জায়গা থেকে
আমরা আপনার তো ব্যক্তিগত বলছি না, মানে রাজনৈতিক ওভারঅল অঙ্গনে একটা ঐক্য পলিটিক্সের মধ্যে থাকবার কোথাও না কথা কোথাও তো ছিল। এই উপাদানগুলো আছে, যেখানে আমরা গণতন্ত্রের পথটাকে শক্তিশালী করতে পারছি কিনা সেটা প্রশ্নের মুখে পড়ছে। সেটা আপনি ওই যে মামলার ধরন থেকে শুরু করে মব থেকে শুরু করে অনেকগুলো জায়গাতে আপনি প্রশ্ন তুলতে পারবেন, যেখানে মনে হবে যে আমরা গণতন্ত্রের পথের বদলে আমরা কোথাও যেন কোনো কোনো কিছুকে মুখোমুখি দাঁড় করাচ্ছি। যেমন এই যে ৭১ ভার্সেস ২৪, এইরকম একটা রাজনৈতিক জায়গা গণ অভ্যুত্থানকারী শক্তিদের মধ্যে কোনোভাবেই প্রশ্রয় দেওয়ার কোনো জায়গাই ছিল না। আমরা ৭১ সালকেই রিক্লেম করেছি ২৪-এ। ৭১-এর আকাঙ্ক্ষা ৫৪ বছরে বাস্তবায়িত হয়নি, সে কারণে তো ২৪ তৈরি হয়েছে, যেমনটা মাঝখানে ৯০ তৈরি হয়েছিল। এইটার রাজনৈতিকভাবে যে কখনো যদি মনে হয় যে না, ওই কন্টিনিউটির বিপরীতে মানুষের আকাঙ্ক্ষার, জন আকাঙ্ক্ষার যে কন্টিনিউটি, শাসকরা কে কী করলো সেটা আরেকটা বিষয়, জন আকাঙ্ক্ষার এই কন্টিনিউটির ক্ষেত্রে কেউ যদি ছেদ করতে চান, তখন মনে হবে যে বোধহয় কেন কাউন্টার ন্যারেটিভ জয়লাভ করতে চাচ্ছে। সেই কাউন্টার ন্যারেটিভ তো বিরাট অংশ মানুষ গ্রহণ করবে না, তখন তারা আবার আশ্রয় নেবে মানে এমন জায়গায় যেখানে মনে হবে যে সে বোধহয় ৭১-কে ধারণ করে। ৭১ যে আওয়ামী লীগ না, এটা প্রতিষ্ঠা করা বাংলাদেশের জনগণের এই মুহূর্তে প্রধান কর্তব্য। ফাইন, আমি আবারও সেই প্রসঙ্গে আসবো। আমি একটু ডক্টর শাহানের কাছে চলে যেতে যাচ্ছিলাম। ডক্টর শাহান, জরিপ গতকাল যেটি ইনোভেশন প্রকাশ করলো সে অনুষ্ঠানে আপনি ছিলেন, এর আগে আপনারা বিআইজিডির থেকেও জরিপ করেছিলেন এবং আমি দেখলাম যে জরিপের ফলাফল মানে ট্রেন্ডটা অলমোস্ট কাছাকাছি। আমি দেখছিলাম যে আপনি এরপরে ফেসবুকে লিখেছেন যে কোনো জরিপ হলেই তা নিয়ে অনেক প্রশ্ন হয়। তা আপনি এই জরিপের খুব সিগনিফিক্যান্ট জায়গাগুলি কোনটা বলে মনে করছেন এবং এই জরিপটিকে আপনি কিভাবে দেখছেন? মানে সাকিব ভাই তো বললেন যে স্ট্যাটিস্টিক্স এক ধরনের মিথ্যাচারও হতে পারে। না, ধন্যবাদ। আমি একটু জাস্ট এই কথাটা বলি, কারণ এটা বলা দরকার যে আমরা যখন পোলিংগুলো নিয়ে হয়, এবং এখানে অনেকেই তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছেন, ওনারাও খুব ভালো মতো জানেন যে পোলিংগুলোকে সবসময় ডিলেজিটিমাইজ করার যে একটা চেষ্টা হয়, সেখানে একটা বড় কথা থাকে যে হ্যাঁ, এত ১২ কোটি ভোটার মাত্র ১০,০০০ জন লোককে নিয়ে হচ্ছে গিয়ে কথা বলা হয়েছে, তাহলে এই জরিপের আসলে মূল্য কী? এটা হচ্ছে কি যে স্যাম্পলিং যে ব্যাপার, আপনি র্যান্ডম স্যাম্পলিং করে বা স্ট্যাটিস্টিক্যাল টুলসের যে একটা স্ট্রেংথের জায়গা আছে বা শক্তির জায়গা আছে, যে আপনি স্যাম্পলিং করে রিপ্রেজেন্টেটিভ একটা পপুলেশন থেকে তার আইডিয়া নিতে পারেন, যেটা মোটামুটি জনগোষ্ঠীর যে মতামত তার কাছাকাছি একটা যাবে। অ্যাবসলিউট মানে আপনি যতই সায়েন্টিফিক রিগোর নেন না কেন, আপনি কখনোই হচ্ছে অ্যাবসলিউট নিশ্চয়তার সাথে বলতে পারবেন না। যে কোনো প্রত্যেকটা জরিপে কনফিডেন্স ইন্টারভেলের কিছু ব্যাপার থাকে, প্লাস মাইনাস আপনি দেখবেন মার্জিন অফ এররের ব্যাপার থাকে, যে আমরা কত লেভেল থেকে কোন লেভেল পর্যন্ত হচ্ছে গিয়ে বলতে পারি। এখন এই পোলগুলো জরুরি কেন আমি জানি না, এখানে যারা আছেন ছাত্রদের মধ্যে সোশ্যাল সায়েন্সের বা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আছেন কি না, বা যদি থাকেন তাহলে আপনারা জানেন যে আমরা এই যে নির্বাচন নিয়ে আমরা যখন কথাবার্তা বলি, আমরা এই যে মানুষ কেন ভোট দিতে যায়, কোন জিনিসটা চিন্তা করা হচ্ছে গিয়ে সে ভোট দেওয়ার জন্য, তার যে সে যে একটা রাজনৈতিক দল বা ব্যক্তিকে পছন্দ করছে, কেন পছন্দ করছে, এইগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা যে শুধুমাত্র একাডেমিক ইন্টারেস্টের জন্য গুরুত্বপূর্ণ তা কিন্তু না। যে কোনো একটা রাজনৈতিক দল সে যদি তার ক্যাম্পেইন স্ট্র্যাটেজি ঠিক করতে চায়, আমি কী কারণে ক্যাম্পেইন করব, কিভাবে ক্যাম্পেইন করব, কার কাছে কিভাবে পৌঁছাবো, কোন জিনিসটা বা কোন বক্তব্যটা আমি দিলে সেটা একটা কাজে লাগবে, এই জিনিসপত্রগুলোর জন্য পোলগুলো দরকার। আর আমরা যারা একাডেমিক, আমাদের কিন্তু এই ক্যাম্পেইন বিহেভিয়ার, পলিটিক্যাল বিহেভিয়ার, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফিল্ড বোঝার জন্য। যে আমরা যদি সোসাইটির ট্রেন্ডও বুঝতে চাই, যে সোসাইটি কি ডানে যাচ্ছে, বামে যাচ্ছে, বাম থেকে ডানে যাচ্ছে, আবারও ঘুরে একই জায়গায় চলে আসছে, ভোটিং প্যাটার্নটা কি হচ্ছে, এই একাডেমিক নলেজটা মানে খুব গুরুত্বপূর্ণ। সো পোলের একটা অভাব আমরা সবসময়ই ফেস করি, যে আমার কাছে ডাটা নেই। আমাদের কাছে হয়তো অনেক সময় যেটা হয় যে কোয়ালিটেটিভ কিছু স্টাডি থাকে, যেমন অনেকেই যে বলেন যে অ্যানিকডোট থাকে কিছু, যে আপনি চায়ের দোকানে চা খেতে খেতে তো আমি যা শুনছি সেটার সাথে তো হচ্ছে কি আমার এই পোলের কোনো মিল নেই। সেটা খুব স্বাভাবিক, কারণ চায়ের দোকানে আপনি যার সাথে কথা বলছেন, আপনার বন্ধু বান্ধব, আপনি একটা বাবলের মধ্যে থেকে শুনছেন। জেনারেলাইজ প্রিন্সিপালটা কি সেইটা বোঝা খুব দরকার। আপনার পড়াশোনা করার জন্য দরকার, একাডেমিক কাজের জন্য দরকার, রাজনৈতিক দলগুলোর স্ট্র্যাটেজি ঠিক করার দরকার। সো ওই জায়গা থেকে পোলকে আপনি উড়িয়ে দিতে পারেন না। যেটা আপনি করতে পারেন যে পোলগুলোর কোন জায়গাটায় ভুল আছে, ওইগুলো যদি আইডেন্টিফাই করে দেওয়া হয়, তাহলে কিন্তু পোলগুলো আরও বেশি সায়েন্টিফিক হবে, আরও বেশি হচ্ছে গিয়ে উপকারে আসবে। আমি এই ইনোভেশনের যে পোলটা, আপনি ইউ আর অ্যাবসলিউটলি রাইট যে এখানে অনেকগুলো ট্রেন্ডে মিল আছে, কিন্তু আমি ইনোভেশনের পোলটার একটা জিনিস বলি যে, এবং আমাদের জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, যে পোলের রেজাল্টগুলো না আমরা অনেক সময় শুধুমাত্র নিউজ পেপারে দেখি, বাট আমরা সেটা পড়ে দেখি না যে রিপোর্টটা কী বলা আছে। যেমন ধরেন প্রথম এই পোলটা দুইটা ভাগে প্রকাশিত হয়েছে। প্রথম ভাগে হাইলাইট করা হলো যে 78% মানুষ সরকারের কাজে সন্তুষ্ট,
80% মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সন্তুষ্ট নন। ওখানে আবার গুড আর মডারেট আছে, মানে এটি হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে সেখানে কিন্তু মানুষের হাতে 3টা চয়েস ছিল। 39% বলেছে গুড, 39% বলেছে হচ্ছে মডারেট, আর হচ্ছে বাকি পার্সেন্ট বলেছে 17%-এর মতো বোধহয় বলেছে ব্যাড। এখন মডারেট আর গুড তো সিমিলার না। আমি যদি বলি যে আমি সরকারের পারফরমেন্স মোটামুটি, তাহলে সেটা এমন হতে পারে যে আমি খুব বেশি সন্তুষ্ট না, সে কারণে হচ্ছে গিয়ে আমি, বা অসন্তুষ্টও না, মাঝামাঝি একটা জায়গায় আছে, অথবা চলে, এরকম একটা, সেটা তো গুড না। তা আমরা যখন হচ্ছে কি দুইটাকে একসাথে মিলে বলার চেষ্টা করি, অ্যান্ড ওইটা যখন সেন্সেশন হয়ে যায়, যে সার্ভে বলেছে হচ্ছে 78% মানুষ বলছে সরকার খুব ভালো করছে, এইটা একটা সমস্যা তৈরি হয়েছে। রিপোর্টগুলো খুব ভালো মতো পড়া দরকার। যেমন এই জরিপটার ক্ষেত্রে আমি একটু কয়েকটা জিনিস পরিষ্কার করি। যেমন আপনি দেখবেন যে বলা হচ্ছে 40, মানে হুইচ ইজ ট্রু, 41.3% মানুষ বিএনপিকে ভোট দিবে, 30.3% মানুষ জামাতকে ভোট দিবে, এই প্রেফারেন্সটা। যেটা আমরা মিস করছি, এই সার্ভেতে 10,413 বা এইরকম লোকজনের হচ্ছে স্যাম্পল সাইজ ছিল, টোটাল 10,413। এর মাঝখানে ভোট দিতে যাব, আমি কোন দলকে ভোট দিব, এই ডিসিশনটা কিন্তু নিয়েছে 57.8% মানুষ, যেটা এর আগের রাউন্ডে ছিল 62%। তার মানে আমি ডিসিশন নিয়েছি কোন দলকে ভোট দিতে যাব, এই সংখ্যাটাতে কিন্তু মার্চে যেটা ছিল সেটার চেয়ে কমে এসেছে। আবার এই 57.8% মানুষের মধ্যে 83.2% মানুষ বলেছে তারা কাকে সাপোর্ট করবে। তার মানে 17% মানুষ কিন্তু এই জরিপকারীদের বলেনি যে কাকে তারা ইসে করবে। তাহলে আমরা কিন্তু অ্যাকচুয়ালি জানি হচ্ছে এখানে 48.45% মানুষের মতামত। তার মানে এই জরিপে এখনো পর্যন্ত 52% মানুষ কাকে ভোট দিবে সেই ডিসিশনটা আমাদের কাছে নাই। সো এইটা কিন্তু আমাদের বোঝা খুব দরকার। আপনি যদি ওই মানদণ্ডে নিয়ে আসেন, যে যেইটুকু আমরা জানি, যারা জানি, তার মধ্যে সেখানে বিএনপির ভোট হচ্ছে 18.70, জামাতের হচ্ছে 13.80, আওয়ামী লীগের হচ্ছে আওয়ামী লীগের হচ্ছে 8.50, এনসিপির হচ্ছে 1.90। এটা হচ্ছে অ্যাকচুয়ালি যে 100 জনকে আমি করেছি, যারা ওই রেশিওতে গেলে, হ্যাঁ ওই রেশিওতে গেলে অ্যাকচুয়ালি। এরপর আপনি যদি মনে করেন যে যারা বলেছে কাকে সাপোর্ট করবে, এইটার মধ্যে যদি আমি নেই, তখন সেটা চলে যাচ্ছে 41.30%। বাট এইটা ইম্পর্টেন্ট এই কারণে যে এইটা যেটা বলে, এসেনশিয়ালি বিএনপির ভোট সামান্য হলেও বেড়েছে। 17% ছিল মার্চে, সেটা থেকে এখন 18.70% হয়েছে। জামাতের একই রকম আছে, এক্স্যাক্টলি একই রকম, 13.80, আওয়ামী লীগের বেড়েছে। আওয়ামী লীগের এইটা অ্যাবসলিউটলি 5.70 থেকে 8.50। আপনি যদি 100-এ কনভার্ট করেন তাহলে সেটা 18.80। ডক্টর শাহ, আমি জরিপে একটা জিনিস দেখছিলাম, সরি ইন্টারাপ্ট করলাম, যে 46% উত্তরদাতা মনে করছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ দেওয়ার সুযোগ দেওয়া, এটা 100% সেটা। তো এর মধ্যে মানে আমি আপনার কাছে হাইপোথেটিক্যালি জানতে চাচ্ছিলাম যে ধরেন আওয়ামী লীগকে নির্বাচনে সুযোগ দেয়া হলো, তারা করলো নৌকা প্রতীক নিয়ে, আপনার কি মনে হয় যে তারা 300 আসনে এমপি আসলেই দিতে পারবে? মানে দিলে সমস্যাটা কোথায়? এখন মানে তারা দিতে পারবে কি পারবে না সেটা তাদের পার্টি অর্গানাইজেশন স্ট্রেংথের উপরে ডিপেন্ড করতে পারে। তারা যদি দেওয়া হয়, মানে প্রশ্নটা হচ্ছে যদি আপনি তাদের দেওয়া হয়, তারা করতেই পারে, এখানে আমি এসে কিছু নেই। কিন্তু আমার ধারণা এটা খুব পরিষ্কার মাথায় রাখো যে এই যে 46%, এই 46% কিন্তু আওয়ামী লীগের ভোটার না। এই 46%-এর মধ্যে জামাতের অনেক ভোটার আছে যারা মনে করছেন যে আওয়ামী লীগকে পার্টিসিপেট করতে দেওয়া উচিত। এই 46%-এর মধ্যে বিএনপির ভোটার আছে যারা মনে করছেন আওয়ামী লীগকে পার্টিসিপেট করতে দেওয়া উচিত। সো এইখানে বাকি যে রাজনৈতিক দলগুলো, তাদের মধ্যে মানে এই ভোট দিতে যাওয়া উচিত। ইলেকশনের দিকে একটা মজার ব্যাপার আছে এখানে। মজার ব্যাপার হচ্ছে যে আপনি সার্ভেটা যদি দেখেন, সেখানে একটা খুব স্পেসিফিক ইস্যু রাখা হয়েছিল ইউনিভার্সিটি স্টুডেন্টদের মধ্যে। ইউনিভার্সিটির স্টুডেন্টদের মধ্যে 63% স্টুডেন্ট আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেখতে চায় না। আচ্ছা, বলছি তরুণদের মধ্যে বেশি না, এখানে তরুণ বললে হবে না, আবার তরুণ, কারণ তরুণদের মধ্যে বা জেনজির মধ্যে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া উচিত, এটার পার্সেন্টেজ হচ্ছে 43%-এর মতো। আচ্ছা, ফাইন, যেটা বাকি এইজ গ্রুপের থেকে একটু কম। কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়া বা ইনস্টিটিউটে পড়া, এদের মধ্যে যখন আপনি করছেন, যদি সেটা স্যাম্পল অনেক কমে যায়, সেটার মধ্যে কিন্তু 63% বলছে হচ্ছে তারা আওয়ামী লীগকে দেখতে চায় না। এখানে কিন্তু একটা বড় ধরনের পার্থক্য আছে। এদের সাথে হচ্ছে গিয়ে বাকিদের একটা বড় ধরনের আমি একটু পার্থক্য প্রশ্ন নিয়ে আসতে যাচ্ছিলাম। কে প্রশ্ন করতে চান? জি করুন। প্রশ্ন উত্তরটা আমরা অবশ্যই একটা বিরতির পরে নিব, আপনি করুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সদরুল আমিন, কুমিল্লা থেকে এসেছি।
আমার প্রথম প্রশ্নটি থাকবে জুনায়েদ সাকিব ভাইয়ের কাছে এবং দ্বিতীয় প্রশ্নটি থাকবে দুজনের কাছেই। আমরা সাম্প্রতিক সময় দেখতে পেয়েছি এনসিপি, গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল একীভূত হওয়ার চেষ্টা করছে। সেই ক্ষেত্রে আপনারা এনসিপির সাথে একীভূত বা সমঝোতা করতে যাচ্ছেন বা এরকম কোনো আলোচনা হচ্ছে কি না? আচ্ছা, এবং আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, আমরা বিগত সময় দেখতে পেয়েছি আওয়ামী লীগ সরকার তার ক্ষমতা বলে টিকিয়ে রাখার জন্য ঘুম, খুন, বিচার বহির্ভূত হত্যা, ধর্ষণ, নিপীড়ন এমন কোনো অরাজকতা বাদ নেই বিরোধী দলকে নিপীড়ন করার জন্য আওয়ামী লীগ সংগঠিত করেনি। এমতো অবস্থায় আমরা 24 পরবর্তী সময়ে দেখতে পেয়েছি আওয়ামী লীগ সেই পুরনো বন্দোবস্তায় টিকিয়ে রেখে বিভিন্ন সময় ইন্টারিম এবং বিভিন্ন রাজনৈতিক মহলের উপর আক্রমণ চালাচ্ছে বিভিন্নভাবে। যেমন কিছুদিন আগে দেখতে পেয়ে আমরা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, হাসনাত আবদুল্লাহ এবং সাম্প্রতিক সময়ে নিউ ইয়র্কের এনসিপি যুগ্ম সদস্য সচিব আক্তার হোসেন এবং তাসনিম জারা সহ ভিএমপি জনাব, যে একটু শর্ট করে নিয়ে আসলে ভালো হবে এক্সাক্ট প্রশ্নটা। ভিএনপি সহ রাজনৈতিক দলের উপর আওয়ামী লীগ যে নৃশংস হামলা চালিয়েছে, সেই হামলাগুলোকে আপনারা কীভাবে দেখছেন এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে আপনারা নির্বাচনে চাচ্ছেন কিনা? সাকিব, আপনার কাছে একটা প্রশ্ন ছিল যে আপনারা কোনো ধরনের এরকম জোট করতে যাচ্ছেন নাকি? মানে রাজনীতিতে এখন মনে হচ্ছে একটা জোটের হাওয়া বইছে, এ বলছে এর সাথে জোট হবে, ও বলছে ওর সাথে জোট হবে। সরাসরি উত্তর দিই। প্রথমত আমরা এর মধ্যে আমাদের দল গণসংহতি আন্দোলন এবং আমাদের একটা জোট আছে গণতন্ত্র মঞ্চ, যেখানে 6টি রাজনৈতিক দল আমরা সহ। এইটা তো 22 সালের 8ই আগস্ট এই মঞ্চটা গঠন করা হয়েছে এবং আমরা ফ্যাসিবাদ বিরোধী লড়াই মঞ্চ আকারে যথেষ্ট আমাদের সাধ্যমতো ভূমিকা রাখার চেষ্টা করেছি। আর আগে থেকে তো আমরা আমাদের কাজ করে আসছি। আমরা আহ্বান জানিয়েছিলাম যে আমরা রাজনৈতিক দলগুলো পারস্পরিক আলাপ আলোচনা করে একটা ঐকমত্যে আসি, যাতে করে আমরা নির্বাচন নিয়ে সংশয় এটা সেটা এবং প্লাস একটা রাজনৈতিক সংকট যেন সৃষ্টি না হয়। সেই জন্য কিছুটা সময় দরকার ছিল এবং ঐকমত্য কমিশন 15ই অক্টোবর পর্যন্ত 1 মাস সময় বর্ধিত করেছেন, 15ই সেপ্টেম্বর থেকে এটা। দেন আমাদের মঞ্চ থেকে আমরা উদ্যোগ নিয়েছি যে সবার সাথে আমরা কথা বলবো এবং যে প্রস্তাবগুলো আছে সেখানে সবাই মিলে একটা কমন জায়গায় পৌঁছানো যায় কিনা। সেই ক্ষেত্রে আমরা ইতিমধ্যে গণ অধিকার পরিষদ, তারপরে এবি পার্টি এবং এনসিপি, নবগঠিত এনসিপি, এই 3টি রাজনৈতিক দল সহ আমরা 6 দল আমরা সভা করেছি এবং আমরা চেষ্টা করেছি কোনো একটা ঐকমত্যের জায়গায় পৌঁছানো। আমরা খুব শীঘ্রই আরও দলের সাথে বসবো। তবে এর মধ্যে যে একটা খবর আমরাও দেখেছি, সেটা হচ্ছে যে গণ অধিকার পরিষদ এবং এনসিপি তারা নিজেদের মধ্যে একটা আলোচনা করেছে যে তারা এক দলে পরিণত হতে পারে কিনা। খবরে যদি অন্যান্য দলের কথা বলা হয়েছে, এরকম কোনো আলোচনা আমাদের সাথে মানে এক দল করার কোনো আলোচনা এই বিষয়ে এখন পর্যন্ত হয়নি। তবে সেই 2 দলের ব্যাপারেও এখনও কতটুকু অগ্রগতি হয়েছে সেটা খুব বেশি অগ্রগতি হয়েছে বলে আমার জানা নেই, তবে হয়তো তারা আলাপ আলোচনা করে যেতে পারে। সম্পূরক প্রশ্ন একটু করে রাখতে চাচ্ছিলাম সাকিব ভাই। আজকে মানব জমিনের একটা এডিটোরিয়ালে পড়ছিলাম যে 2টা পশ্চিমা শক্তি হাসিনার সাথে কথা বলেছে, আপনি হয়তো পড়া হয়েছে নাকি জানি না, মানে তারা বলছে যে আপনি যদি আসতে চান তাহলে আওয়ামী লীগ পুনর্গঠন সম্ভব না, অন্য কাউকে দায়িত্ব দিয়ে আওয়ামী লীগটাকে পুনর্গঠন করুন, যদিও হাসিনা রাজি হয়নি। তো আওয়ামী লীগ আসলে পুনর্গঠিত হয়েও যদি বাংলাদেশে আসতে চায় তাহলে সেই সুযোগ এখন আছে নাকি? এবং ডক্টর শাহকে যে প্রশ্নটা করেছিলাম যে যদি 300টা আসনে মানে আওয়ামী লীগকে নির্বাচন করতেই দেওয়া হয়, তারা কি এমপি পাবে নাকি? মানে এইরকম একটা ওইটা কিন্তু আমার কাছে কিছুটা হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন মনে হচ্ছে। মানে ওইটা তো ধরেন মানে প্রার্থী পাবে কিনা, মানে এটা না পাওয়ার কোনো হয়তো কারণ নাও হতে পারে, কারণ আওয়ামী লীগের একটা বড় রাজনৈতিক দল ছিল। এখন 2 নম্বর বিষয় হচ্ছে কিন্তু প্রার্থী কতটা সাহস করে দাঁড়াতে পারবে, সিচুয়েশনটা তার জন্য অনুকূল তিনি মনে করবেন কিনা, তাকে তো মনে করতে হবে যে সিচুয়েশনটা তার জন্য অনুকূল কিনা, সেটা আর একটা প্রশ্ন। আর যেটা প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ কিভাবে পুনর্গঠিত হবে, এটা আওয়ামী লীগের আসলে সুযোগ আছে না, আওয়ামী লীগের নিজস্ব বিষয়। আওয়ামী লীগ নিজেকে তো, আপনাদের রাজনৈতিক দলগুলোর স্ট্যান্ড কি থাকবে? আমাদের স্ট্যান্ড কিন্তু খুব ক্লিয়ার পয়েন্ট ফ্রম দি বিগিনিং, যে দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়ার আগ পর্যন্ত এইটা আগে গভর্নমেন্টকে ডিসাইড করতে হবে। গভর্নমেন্ট কিন্তু ডিসাইড করেছে যে দল হিসেবেও বিচার করার প্রশ্নটি তারা যুক্ত করেছে আইনের মধ্যে। এখন নাও এটা বিচার বিভাগের এখতিয়ার যে তাদের দল হিসেবে তাদেরকে কিভাবে বিচারের আওতায় আনবে, দায় আছে কিনা, নাও থাকতে পারে আবার থাকতেও পারে। মানে দল হিসেবে ধরেন বিচার বিভাগ মনে করলো যে না দল হিসেবে দায় করা হবে না, ইন্ডিভিজুয়ালকে দায়ী করা হবে, আবার বিচার বিভাগ মনে করছে না দল হিসেবে তাদের দায় আছে, এবং সেই আলোচনাটা হলো। তো সুতরাং ওইটা হচ্ছে একটা গণতান্ত্রিক এবং ন্যায়সঙ্গত প্রচার, কারণ প্রত্যেকেরই কিন্তু ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। আপনি যত বড় অপরাধী করেন আপনার কিন্তু ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, নাহলে তো অপরাধের শাস্তি যে যার শক্তি অনুযায়ী দিয়ে দিবে, সেইটা তো কোনো রাষ্ট্র গঠন করবে না।
ফলে সেই জায়গা থেকে আমরা মনে করি ওইটার পথে যাওয়া উচিত। এটা আমাদের হাতে নাই, এটা মানে আদালতের মীমাংসা হয়ে আদালতে তারপরে ভবিষ্যৎ চলে গেছে। এখন পিপলের জায়গা থেকে যে জায়গাটা আছে যে আওয়ামী লীগ সম্পর্কে দৃষ্টিভঙ্গি বাড়ছে কি কারণে, বাড়ছে কিনা আমি মনে করি যেমন ধরেন আওয়ামী লীগের সর্বশেষ আক্তারকে ডিম মারা, মানে আমি বলি আক্তারকে ডিম মারা কিংবা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মানে তার মতো একজন সিনিয়র পলিটিশিয়ানের সাথে যে মানে তাকে বিহেভটা করা, কিংবা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তাসনিম জারাকে যে ভাষায় গালাগালি করা হয়েছে। মানে ধরেন সবার তো দৃষ্টিভঙ্গিটা বেরিয়ে আসে না, ভুরভুর করে বেরিয়ে আসে। পরীক্ষা বলে না ইভেন্ট ইজ দ্য রিয়েল ডায়ালেকটিক অফ হিস্ট্রি, মানে ঘটনায় কিন্তু মানুষকে চিনিয়ে দেয়, তাকে ভালো মতো বোঝা যায়। অনেক নীতিবাক্য অনেকে বলতে পারে, কিন্তু আসলে হচ্ছে ঘটনার মুখোমুখি এসে নিজেকে উন্মোচিত করে। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগকে যে জিনিসটা দেখা গেছে যে বহু আলোচনা তো আমরা 15 বছর করেছি, মানে আমাদের তরুণরা মানে একটা অভ্যুত্থানের অগ্রণী জায়গায় ছিল। কিন্তু আপনি যদি আন্দোলন দেখেন, 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকে আন্দোলন করেছি, কিন্তু 2014 সাল থেকে আন্দোলনটা, এটা তো 5ই জানুয়ারি ইলেকশনের পরে, তখন তো আওয়ামী লীগকে একটা ফ্যাসিস্ট শক্তি হিসেবে, কর্তৃত্ববাদী ভোট ছাড়া মানে জবরদস্তি ক্ষমতা থাকা শক্তির বিষয়ে আমরা আন্দোলন করেছি এবং কনসিস্টেন্ট আন্দোলন করেছি। তাদেরকে কম বোঝানো হয় না এই টকশোগুলোতে কিংবা মানে ইনফরমাল সমস্ত জায়গা থেকে, তারা কিছুই শোনে নেই। বরং দেখা গেছে একটা দেউলিয়া নেতিবাচক রাজনীতি তাদের মধ্যে আছে, সেইটা এখন আপনার চোখে পড়ছে। মানে এইটা আপনার একটা এবং তাদের মধ্যে প্রবণতাটা হচ্ছে বিভাজন করে ত্রাসের রাজত্ব কায়েম করে একটু দমন পীড়ন করে ক্ষমতায় থেকে গেলে এটাই হচ্ছে মানে ব্যাটাগিরি, এটাই হচ্ছে এভাবেই নাকি পদ্ধতি। গণতন্ত্রের পথে গিয়ে হবে না, হ্যাঁ সব ওরা ক্ষমতায় চলে আসবে। আমরা বলেছিলাম যে এইটা করে আপনি আসলে এমন একটা শক্তির মানে কে সহায়তা করছেন, মানে তারা যেমন তাদের ভাষায় যদি বলে আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে খুব মানে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি হেনতেন বলে টলে একটা জামাতকে দমন করতে গিয়েছে, কিন্তু কার্যত এটা আসলে জামাতেরই শক্তি বৃদ্ধির মানে তারা ভিত্তিটা তৈরি করেছে। এবং আওয়ামী লীগের এখনকার পলিসিও দেখেন, তারা মনে করে যে জামাত ইসলামী যদি পাওয়ারে আসে তাহলে দেখা যাবে যে মানে শেখ হাসিনা বলবে দেখছো আমি না থাকলে দেখো আমি না থাকলে জামাত ক্ষমতায় থাকে। এই যে বাংলাদেশ, এই বাংলাদেশ 54 বছরে ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্জিত হয়নি, বরং অনেক ক্ষেত্রে উল্টো স্রোতে হেঁটেছে। দ্যাটস ওয়াই পিপলের মধ্যে কিন্তু ক্ষোভটা তৈরি হয়েছে। আমরা কোন 71কে সামনে আনবো? ইতিহাসের বয়ান, অতীতকে কিভাবে আর্টিকুলেট করেন আপনি, এটা খুব গুরুত্বপূর্ণ। অতীত আর ইতিহাস এক জিনিস নয়, কিন্তু অতীত আমাদের কাছে ইতিহাস হয়। ফলে একটা শ্রেণী, একটা গোষ্ঠী তার নিজের স্বার্থ অনুযায়ী অতীতকে আর্টিকুলেট করে, হিস্ট্রি হিসেবে আপনার সামনে সার্ভ করে। আমরা পিপলের যে মানে অতীত, পিপলের যে সংগ্রাম, সেটাকে ইতিহাস হিসেবে সামনে আনতে চাই। সেটা আনলে 24 আমি আনবো 24 আমাদের ধারাবাহিকতা। ওই রাজনীতি যদি সামনে আসে, বাংলাদেশে এই যে বিভাজনের এই রাজনীতি থাকবে না। এবং আমরা আশা করি যে বাংলাদেশের জনগণ সত্যিকার অর্থে নিজেকে ক্ষমতায়িত। আমি একটু ডক্টর শাহানের কাছে যাব, তার আগে একটা প্রশ্ন নিয়ে সরি একটু লম্বা করলাম, কিছু মনে করেন। আচ্ছা, ওখান থেকে আপনি করুন। আসসালামু আলাইকুম, আমি শাহরিয়া খান নাফিস, সাবেক ঢাকা মহানগর বৈষম্য ছাত্র আন্দোলনের সদস্য। আমার প্রশ্নটা হচ্ছে, আমি একটু নির্বাচনের টপিকটা কোশ্চেনটা বলতে চাই যে আমরা তো সম্প্রতি দেখতে পাচ্ছি যে যেসব নির্বাচনগুলো হচ্ছে ডাকসু জাকসু, সেখানে দেখা গেছে যে জামাত আগায় যেতেছে, হ্যাঁ অন্য পদপ্রার্থী বিএনপি রয়েছে বা এনসিপি, তারা হয়তো বা আর অন্য দল রয়েছে যারা হচ্ছে পিছিয়ে যেতেছে। তাহলে এই বর্তমান সম্প্রতি নির্বাচনগুলোর পরিস্থিতি বা প্রভাবগুলা আমাদের সামনে যে জাতীয় নির্বাচন, সেখানে কেমন প্রভাব ফেলতে পারে? আরেকটা প্রশ্ন নিয়ে আসবো। জি, আপনি করুন ওখান থেকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাজমুল হাসান আকাশ, মতিঝিল থেকে এসেছি। তো আমার প্রশ্নটা হচ্ছে, বর্তমানে আমরা দেখতেছি যে আওয়ামী লীগের ঝটিকা মিছিল হচ্ছে, ককটেল নিক্ষেপ হচ্ছে, আবার নিউ ইয়র্কে হেনস্থা দেখেছি আমরা, উপদেষ্টা মাহফুজ আলমের উপর হেনস্থা দেখেছি। বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে আমরা নিরাপত্তা ইস্যু দেখেছি, যেখানে ইন্টারিম মানে আমাদের নিরাপত্তা দিতে পারিনি। তো নিরাপত্তায় আমাদের ইন্টারিমকে বিভিন্নভাবে আমরা ব্যর্থ বলতে পারি। তো এই ব্যর্থতা নিয়ে সে কি একটা ফেয়ার নির্বাচন দিতে পারবে কিনা, আমার কোয়েশ্চেন থাকবে জুনেদ সাকিব ভাইয়ের কাছে। আচ্ছা, আর লাস্ট আপনি একটা সম্পূরক প্রশ্ন কোথায় করতে যাচ্ছিলেন? এখন আমার কথা হলো যে এই যে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে যে ন্যারেটিভটা তৈরি করলো, এটা শাহবাগ করলো, তো এই শাহবাগের কি বিচার হবে না? এই যে মব জাস্টিসের শুরুটা হলো প্রথম ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে আরেকটা ব্যাপার, এই ব্যাপার নিয়ে কোনো কথা হবে কিনা। আরেকটা ব্যাপার হলো, দেখেন সব রাজনৈতিক দল যারা হচ্ছে 17 বছর নিপীড়নের শিকার হচ্ছে, তারা স্পষ্টভাবে বলছে না যে আওয়ামী লীগের বিপক্ষে দাঁড়াতে হবে, আমাদের এই স্ট্যান্ড আছে, আমরা এই বিচারটা চাই। সবাই টেকনিক্যালি এড়িয়ে যাচ্ছে। সাকিব ভাই মাত্রই বললো যে বিচার বিভাগ
শাহবাগ এটা আছে সিদ্ধান্ত নেবে, কিন্তু আপনারা কি মনে করেন এই সিদ্ধান্তটা কেন দৃঢ়ভাবে দিচ্ছে না? জামাত সবচেয়ে বেশি নির্যাতিত, যে বিএনপি সবচেয়ে বেশি নির্যাতিত, তারাও একটা ভোট ব্যাংকের দিকে তাকায় একটা চিন্তা ভাবনা আমি করছে। সাকিব ভাইয়ের কাছে আসবো, একটু ডক্টর শাহান আপনার অবজারভেশন জানতে চাচ্ছি। ধন্যবাদ। এখন যেই প্রশ্নগুলো আছে, আমি যদি ডাকসু জাকসুর ব্যাপারটা হচ্ছে গিয়ে দিয়ে শুরু করি, যে প্রশ্নটা করা হয়েছে যে ডাকসু বা জাকসুতে যে রেজাল্ট আমরা দেখেছি যে ন্যাশনাল ইলেকশনে তার প্রভাব পড়বে কিনা, আমার কাছে যেটা মনে হচ্ছে যে ডাকসু জাকসুর নির্বাচনটা এই মানে ইন্টারেস্টিং হচ্ছে এই জায়গায়। আমি এটা ইন্টারেস্টিং বলবো এই কারণে যে এই পোলগুলো কিন্তু ইন্ডিকেট করে রেজাল্ট ওই দিকে যাচ্ছিল। দ্যাটস দ্য ইন্টারেস্টিং থিং। আপনি যদি আগের পোলগুলোও খেয়াল করেন, এই পোলগুলো বা একটা জিনিস দেখাচ্ছিল যে জেন জি আমরা যে জেনারেশনটা বলি, সেই জেনারেশনের মধ্যে আপনি যখন জামাত এবং বা বিএনপি এটার পপুলারিটি যদি দেখবেন, ওভারঅল জেন জির মধ্যে পপুলারিটি খুব কাছাকাছি, কিছু ক্ষেত্রে জামাতে এগিয়ে আছে। আবার যেটা বললাম আমি, যে আপনি যখন এডুকেটেড বা শিক্ষিত আরবান বা ইউনিভার্সিটি গোয়িং এটার মধ্যে দেখবেন জেন জি, তখন দেখবেন সেখানে জামাতে এগিয়ে আছে। সো পোলগুলো কিন্তু আগে থেকেই ইন্ডিকেট করছিল যে সামথিং ইজ চেঞ্জিং, এখানে একটা ওপিনিয়নের চেঞ্জ হচ্ছে, যে ইউনিভার্সিটিগুলো বা এই জায়গাগুলোতে যে এই ঘটনাটা ঘটেছে সেটার একটা ইন্ডিকেশন আগে থেকেই ছিল। সো আমার কাছে এটা যতটা না বেশি হচ্ছে কি আপনার যে ন্যাশনাল ইলেকশনে প্রভাব পড়ে, এইটার আগে আমার কাছে যেটা মনে হয় যে ট্রেন্ডটা পোল ইন্ডিকেট করছিল যে এরকম একটা ঘটনা ঘটছে, যে আরবানে মিডল ক্লাসে বা এডুকেটেড ইউথ গ্রুপের মধ্যে জামাতের পপুলারিটি অনেক বেড়েছে, এইটার একটা ভ্যালিডেশন হয়েছে, যে এইটা মোটামুটি প্রুভ হয়েছে যে এই ঘটনাটা ঘটেছে। তার মানে আমরা যেটা এটার মাধ্যমে যেটা বলতে পারি যে ন্যাশনাল ইলেকশনে যখন হবে, তার মানে এই একই ধরনের ভোটের প্যাটার্নটা আমরা ন্যাশনাল ইলেকশনে দেখতে পারি। এখন এইটার ফলাফল বা এইটার কোনো ধরনের ইম্প্যাক্ট ন্যাশনাল ইলেকশনে পড়বে কিনা, এটা আমার কাছে মনে হয় যে এই ভোটিং প্যাটার্নের সেটা ন্যাশনাল ইলেকশনের রেজাল্টে খুব বেশি ইম্প্যাক্ট নাও ক্রিয়েট করতে পারে। কেন আমি বলি যে একই সাথে আমরা দেখেছি যে আপনি যখন বিএনপির যে ভোট ব্যাঙ্কটা যেটা দেখবেন, বিএনপিকে যারা ভোট দিয়েছে এই ভোটারদের মধ্যে হচ্ছে আপনার মানে বয়স যত বাড়তে থাকতেছে, মানে জেন জি থেকে আপনি যখন আমরা যেটাকে ওই যে জেন এক্স, মিলেনিয়াল, তারপর বুমার্স এটা বলতে থাকি, তত হচ্ছে গিয়ে বিএনপির ভোট বাড়তে থাকতেছে। আপনি যত বেশি হচ্ছে গিয়ে এডুকেটেড থেকে নন এডুকেটেড এই দিকে আসতে থাকবেন, বিএনপির ভোটগুলো হচ্ছে গিয়ে বাড়তে থাকতেছে। সো এখানে একটা জেনারেশনাল একটা অ্যাসপিরেশনের ব্যাপার আছে, এবং এই জায়গাগুলোতে হচ্ছে গিয়ে মানে যেই মানুষের একটা বড় চাওয়া হচ্ছে মোর স্ট্যাবিলিটি, আকাঙ্ক্ষাটা বা অ্যাসপিরেশনটা হচ্ছে স্ট্যাবিলিটি। ইউথ যারা বা ইয়াং জেনজি তারা অনেক কিছু চেঞ্জ চাচ্ছেন, যে চেঞ্জেরটা তাদের কাছে মনে হচ্ছে বিএনপি অ্যাজ এ ট্র্যাডিশনাল পলিটিক্যাল পার্টি সেই চেঞ্জটা অফার করতে পারবে না, সো দে আর মুভিং টুয়ার্ডস নিউ পার্টি। অন দি আদার হ্যান্ড আপনি যত হচ্ছে গিয়ে বয়স্ক ইস্যুর দিকে যাচ্ছেন, দে ওয়ান্টস মোর স্ট্যাবিলিটি অ্যান্ড পিস, এবং তাদের কাছে মনে হচ্ছে সেই স্ট্যাবিলিটি অ্যান্ড পিসটা অফার করার রাইট পার্টি হচ্ছে গিয়ে বিএনপি। অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট তারা বিএনপির সাথে স্টিক করছেন। সো এই কারণে যদি এখানে বড় ধরনের কোনো চেঞ্জ না হয়, এই যে ওল্ডার জেনারেশনের কথা বললাম বা হচ্ছে গিয়ে রুরাল এরিয়ার কথা বলতেছি, নন এডুকেটেড গ্রুপের কথা বলতেছি, তাদের এই এক্সপেকটেশন লেভেলে যদি হচ্ছে গিয়ে বড় ধরনের কোনো যদি চেঞ্জ না হয়, তাহলে যেটা হবে যে আমরা ওভারঅল একটা সার্চ দেখবো জামাতের, যেহেতু এডুকেটেড মানে ইউথ এটার সংখ্যা হচ্ছে গিয়ে বেড়েছে, কিন্তু ন্যাশনাল ইলেকশনে অত বড় ধরনের কোনো চেঞ্জ আমরা দেখব না। বাট যদি মানুষজনের মনে হয় যে বিএনপি আসলে স্টেবিলিটি দিতে পারবে না, বিএনপি আসলে পিস বা শান্তি হচ্ছে গিয়ে দিতে পারবে না, বিএনপির কার্যক্রম তাদের কাছে হচ্ছে, কারণ আমি জাস্ট পোলের আলোকেই বলতেছি, পোলে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, আপনি যদি স্যাটিসফ্যাকশন এবং ডিসস্যাটিসফ্যাকশনের দিকে দেখেন, বেশিরভাগ মানুষ লোকাল পর্যায়ে কার কার্যক্রমে আমরা হচ্ছে গিয়ে স্যাটিসফাইড তারা বেছে নিয়েছে জামাতকে 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে এনসিপি, 3 নাম্বার হচ্ছে বিএনপি, 4 নাম্বার হচ্ছে আওয়ামী লীগ। সো তার মানে কিন্তু হচ্ছে গিয়ে যারা স্টেবিলিটি অফ পিস চাচ্ছে তারাও কিন্তু একটু কনসার্ন যে বিএনপি সেটা ডেলিভার করতে পারবে কিনা। যদি সেই কনসার্নটা বাড়তে থাকে তাহলে অফকোর্স ন্যাশনাল ইলেকশনে তার একটা ইম্প্যাক্ট করবে, তখন হয়তো সে চিন্তা করতে পারে যে আমি ভোটটাকে শিফট করে আরেক দিকে নিয়ে যাব। আর যদি না হয় তাহলে হচ্ছে গিয়ে আই থিঙ্ক ন্যাশনাল ইলেকশনে সেই বড় ধরনের ইম্প্যাক্ট নাও পড়তে পারে। আমরা ভোট ব্যাংকের দিকে তাকাই বা যদি আমরা হচ্ছে স্টেবিলিটি বা পিসের দিকে তাকাই, তাহলে ওখান দিয়ে আবার জামাত আগিয়ে যাচ্ছে। সরি, লাস্ট পয়েন্ট তাহলে জামাত মানে আমরা যদি স্টেবিলিটি এবং পিসের দিকে লক্ষ্য করি, তাহলে হয়তো বা আমরা দেখতে পাচ্ছি যে ভোট ব্যাংকের দিকে জামাত আর এনসিপি আগাচ্ছে। কিন্তু যদি আপনি বয়স এবং যেটা বলেন ভোট ব্যাংকের দিকে যদি আমি তাকাই, বয়সে যদি সামনে যাই, তাহলে হয়তো বিএনপি ন্যাশনাল ইলেকশনের মধ্যে একটা বড় ধরনের সাপোর্ট পাবে। যদি হচ্ছে কি আমরা মানে যত বেশি বয়স ওইদিকে যাই, যারা মোর স্টেবিলিটি অ্যান্ড পিস চাচ্ছে এবং মনে করছে বিএনপি সেটা ডেলিভার করতে পারবে,
তাহলে ইয়েস মানে বিএনপির জন্য আমি একটু জুনায়েদ সাকির কাছে চলে আসতে যাচ্ছিলাম। আমি এই জরিপের সাথে জরিপ আগেভাগেই বিভাজন তৈরি করে রেখেছে, শ্রেণী বিভাজন করে রেখেছে, যেমন অন্তর্বর্তী সরকার করেছে। এই তিনটি দল হচ্ছে গুরুত্বপূর্ণ দল, বাকিগুলো একটু কম গুরুত্বপূর্ণ। এরা নিরাপত্তা পরিষদ, অন্যরা সাধারণ পরিষদ আর কি। তো মানে সেটা সংস্কার আলোচনায় হোক, অন্য আলোচনাতে হোক ইত্যাদি। তো এইটা একটা মিডিয়াও সেইভাবেই মানে যাচাই করে, জরিপও সেইভাবে ওই চারটি দলকে আনে। ফলে হয় কি যে বাকি আলোচনাটা অপশনসগুলো কমে আসতে থাকে। তো অপশন কমিয়ে আনা এবং আপনাকে বেছে নাও মানে দুটোর মধ্যেই রাখা, যেমন দ্বিদলীয় মেরুকরণের ব্যাপারটা ঘটে এরকম তো, যে আপনি সমস্ত অপশনগুলোকে মানে নাই করে দিয়ে দুটোর মধ্যে বলবে বেছে নাও, কোকাকোলা পেপসির মধ্যে বেছে নাও। তো এরকম একটা জায়গা দাঁড় করায়। ফলে যেটা আসলে আমাদের আশা ছিল যে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে বেড়ে ওঠা জনগণের মধ্যে, বিশেষত তরুণদের মধ্যে, এবং বিশেষত যারা উচ্চ শিক্ষায় একটা জায়গায় প্রতিষ্ঠানগুলোতে যাচ্ছেন, তাদের চোখ কান এবং তাদের চিন্তা মানে যায় পরিসরটা অনেক বড় হবে, এবং তারা সোশ্যাল মিডিয়ার প্রপাগ্যান্ডার বাইরেও আরেকটু ডিপ ডাউন মানে একটু গভীরে জিনিসগুলোকে দেখবেন। সেই জায়গাটা হচ্ছে আমরা আসলে সত্যিকার অর্থে পরিবর্তিত হব কিনা তার মানে একটা খুব গুরুত্বপূর্ণ লক্ষণ। যদি মনে হয় যে আচ্ছা আমি তো কম টেলিভিশন, আমাদের সময় আমরা দেখতাম আর কি যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা টেলিভিশন দেখার কোনো সুযোগই পায় না, কারণ ওই একটা টেলিভিশন থাকে কমন রুমে, ওইটা তো সারাদিন খেলা চলতে থাকে। তো ইউনিভার্সিটি ছেলেমেয়েরা দেখে না। তারপরের জেনারেশনে মোবাইল আসার পরে সবাই মোবাইলের দিকে চলে গেল। ফলে এই যে সোশ্যাল মিডিয়া, সেখানকার প্রোপাগ্যান্ডা অ্যান্ড পোলারাইজেশন, ওইটাই তাকে করে। ওর মধ্যে যে একটা মানে ওর মধ্যে যে ধাক্কাধাক্কিটা চলতে থাকে, সেই ধাক্কাধাক্কিটা যে অনেক ক্ষেত্রে কৃত্রিম তৈরি করা, সেইটাতেই সে কিছুটা ভেসে যায় দুঃখের সাথে। নিরাপত্তার একটা প্রশ্ন, আমি সে জায়গায় আসি। নিরাপত্তা দেখুন, আমরা মনে করি যে এই যে মাহফুজ এর উপরে লন্ডনে আক্রমণ, কিংবা এর আগে শফিকুল আলম যিনি আমাদের প্রেস সেক্রেটারি, তাকেও কটূক্তি করা, তারপরে গত এই নিউ ইয়র্ক সফরে মানে একটা 3টা দলের অন্যতম প্রধান নেতৃত্বরা সেখানে ছিলেন, এটা তো আসলে সম্পূর্ণভাবে আমাদের সরকারের ব্যর্থতা। সরকার মানে সরকারের যে প্রতিষ্ঠানগুলো লন্ডনে কিংবা নিউ ইয়র্কে আছে তাদের ব্যর্থতা। ধরুন ওনারা 3 জন তো প্রাইভেট মানে সফরে যান নাই, তারা স্টেট ডেলিগেশনে গেছেন। এবং এটা মনে রাখা দরকার যে উপদেষ্টাদের যেমন গুরুত্ব আছে, তেমনি পলিটিক্যাল রিপ্রেজেন্টেশনেরও গুরুত্ব আছে, এবং সেই গুরুত্বটা বরং অনেক দিক থেকে আরও বেশি নানান মাত্রা যোগ করে, এই অর্থে যে প্রধান উপদেষ্টার সাথে যেহেতু এটা কোনো দলীয় সরকার না, তারা আন্দোলনকারীদের একটা প্রতিনিধি দল তাদের সাথে আছে, এবং তিনি ওইটাই কিন্তু বিশ্ববাসীর কাছে হাজির করতে গিয়েছেন, তাদেরকে এই কারণেই দাওয়াত করেছেন। তা তাদের নিরাপত্তা, তাদের যে ওখানে রিসেপশন, সেটা খুব গুরুত্বপূর্ণ জায়গা ছিল। সেই জায়গায় তো আসলে ওনারা এয়ারপোর্ট থেকে বের হওয়ার আগেই তো দূতাবাস খবর দিবে যে কোথায় কি আছে, কোথায় তাদেরকে রিসিভ করার লোকজন, কোথায় কোন গেটে কীভাবে থাকবেন। এই যে পুরো সমন্বয়হীনতাটা, এটা একটা টোটাল মানে একেবারে প্রাইমারি ফেলিয়ার। মানে এটাকে কোনোভাবে অ্যাকসেপ্ট করার কোনো সুযোগ নেই। এটা একটা ইনভেস্টিগেশন হওয়া দরকার, এবং এই যে সুযোগটা দেওয়া হলো যে একটা ডিম মারা যায়, এবং এটা এই জায়গাটা আসলে আমাদের এখানে, হ্যাঁ ওখানে বিক্ষোভ হতে পারতো, কিন্তু ওখানে যদি আবার মানে ওখানে কি বিএনপি, জামাত ইসলামী, এনসিপির লোকেরা নেই, তাদের সমর্থকরা নাই, তারা ওখানে যদি যথার্থভাবে হাজির হতো তাহলে কিন্তু আপনার এই একই ঘটনা একরকম ভাবে হতো না। একটা বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে যে আমি সমন্বয়হীনতাটাও দেখেছি, 3 দলেরও কিছুটা নিজস্ব সমন্বয়হীনতার জায়গাটা আছে। আপনি যে প্রশ্ন তুলেছেন এটা একটু লম্বা আলোচনা, ফ্রম শাহবাগ টু ইত্যাদি জায়গা। দেখুন, বিচার চাওয়ার অধিকার আছে, আমরা বিচার চাওয়ার অধিকারের পক্ষে আগেও ছিলাম, এখনও আছি। কিন্তু কেউ যখন বিচারের প্রশ্নটাকে পলিটিক্যাল ক্যাপিটালে পরিণত করে, এবং বিচার নিজেই যখন আর ন্যায় বিচার থাকে না, অর্থাৎ এটাকে একটা রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়, তখন সেটা সমস্যাজনক জায়গা। ফলে বিচার চাওয়া এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, আর কেউ এটাকে ব্যবহার করছে রাজনৈতিক টুলস হিসেবে, দুইটা কমপ্লিটলি আলাদা জিনিস। এবং এই 2 আলাদা জিনিসে আমরা কিন্তু সেই অবস্থানটা পরিষ্কার করেছি। ফলে রাজনৈতিক দিক থেকে কেউ যদি টুলস হিসেবে ব্যবহারও করতে চায়, যেমন এখন করে, তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। মানে কেউ হচ্ছে মানে এখন আওয়ামী লীগের বিচার চাচ্ছে বলে, এখন কি সে যদি এটাকে পলিটিক্যালি ইউজ করতে চায়, তাহলে তাকে ধরে নিতে তার আমি মানে ফাঁসি দিতে পারি না। ফলে এইটার জায়গাটা হচ্ছে যে রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে, আর যেটা অপরাধ মানে যেটা আইনের মধ্যে পড়ে, সেখানে আপনাকে আদালতে যেতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে মানে এর ভোট ব্যাংক, এগেইন আপনি যদি রাজনীতিটা ওই জায়গায় দাঁড় করান
যে না আমাদের জনগণকে, আমাদের মানে শ্রমিক কৃষক, আমাদের খেটে খাওয়া মানুষ, আমাদের ছাত্র তরুণরা রাজনীতির ময়দানে তারা তাদের ভূমিকা নিয়ে, তাদের মানে অবস্থান নিয়ে, তাদের এমনকি তাদের যে যাকে বলে শুধু পার্টিসিপেশন না, মানে তাদের যে পলিসিতে তাদেরও যে একটা মানে ভূমিকা রাখার সুযোগ আছে। তরুণরা পলিসি মেকিং পলিসি মেকারের অংশ, এবং আমাদের শ্রমিক কৃষক সহ সারা দেশের মানুষ পলিসি মেকিংয়ের অংশ। কতিপয়ের হাতে ক্ষমতার আমরা একটু সংক্ষেপে এই জায়গাটা যদি আমরা রাজনীতির কর্মসূচিতে দেখতে চাই, তাহলে আপনাদেরকে নতুন করে ভাবতে হবে। বুঝেছি। আমি আর একটা প্রশ্ন নিব, এরপর ডক্টর শানের কাছে চলে আসবো। কে করবেন? ওখান থেকে আপনি তো করেছিলেন, আপনি মাঝখান থেকে করুন। জি, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাসিবুর রহমান রাকিব। খুব সংক্ষেপে করবেন। জি, আমার কোয়েশ্চেনটা হচ্ছে ডক্টর শান স্যারের কাছে, যে বিগত সময়ে যে স্বৈরাচার মানে গঠন হয়েছিল বা স্বৈরাচারী যে কার্যকলাপ করেছে, সেক্ষেত্রে যে বিরোধী দলীয় কিংবা ছোট ছোট যত রাজনৈতিক দলের নেতারা ছিল, তাদের কি কোনো দায়ভার আছে কিনা, কিংবা তারা দায় এড়াতে পারে কিনা? তারা দায় এড়াতে পারে। আর শেষ প্রশ্নটা আমি আপনার কাছ থেকে। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ রহমান তেজগাঁও কলেজ থেকে। দেখেন, রাজনৈতিক দলগুলোর দায় আছে নাকি আওয়ামী লীগকে স্বৈরাচার করতে দেওয়ার পিছনে? দেখেন, আমার দেশ আগামীতে সার্বিকভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে কিনা। আরেকটি কথা হচ্ছে, আগামীতে আরো আবরার ফাহাদের মতো মানুষগুলোকে বা আমাদের ছাত্র সমাজকে মরতে হবে কিনা রাজনৈতিক ব্যক্তিদের দ্বারা, এটা হচ্ছে জানতে চাই। আপনি বোধহয় একটা করতে চেয়েছিলেন। আচ্ছা, নিয়ে আসি। আসসালামু আলাইকুম, আমি ইখতিয়ার আহমেদ লিখন, মিরপুর 1 থেকে এসেছি। আমার প্রশ্ন হচ্ছে, এই যে আওয়ামী লীগের আজকে যে আলোচনা হয়েছে যে তাদের সমর্থক বাড়ছে বা তাদের শক্তিটা বাড়ছে, তাদের কর্মীরা বিদেশের মাটিতে যে সমর্থন আদায় করতেছে, কিংবা দেশের ভিতরে যে ছোট ছোট মব জাস্টিসগুলোতে নিজেদেরকে ভিকটিম প্লে করতেছে আওয়ামী লীগ, তো এই যে এই দুইটা বিষয় নিয়ে পরবর্তীতে যদি কখনো আওয়ামী লীগের বিচার হয়, সেখানে কি তারা এই জিনিসটাকে তাদের বেনিফিশিয়াল হিসেবে দাঁড় করাবে কিনা, আর ইন্টারিমের এক্ষেত্রে কোনো ব্যর্থতা বা দায়বদ্ধতা আছে কিনা? ডক্টর শান, আপনার কাছে প্রশ্ন ছিল। আমি একটা জাস্ট সাপ্লিমেন্ট করে দিই। মানে সবাই বলছে যে ইন্টারিমের দায়, মানে দায়টা তো মেনলি আসলে হওয়া উচিত আওয়ামী লীগের। সবাইকে ধরেই নিয়েছে যে আওয়ামী লীগ মানে ডিম ছুড়বে। আচ্ছা, ধন্যবাদ। মানে জিনিসটা তাই, মানে অ্যান্ড দ্যাটস কাইন্ড অফ ইন্টারেস্টিং যে আওয়ামী লীগ যখন ডিম ছুটছে, এইটাই হয়ে গেছে আওয়ামী লীগের ব্র্যান্ড, যে দিস ইজ হোয়াট, এই পার্টিটা হচ্ছে এইরকম, এই পার্টিটা এইরকম হচ্ছে বিহেভ করবে। আচ্ছা, আমি একটু খুব সংক্ষেপে এবং এই হামলার দায়ভারের প্রসঙ্গে একটু যে বলা হলে যে মানে যে বিভিন্ন ক্ষেত্রে জরিপ বা এইগুলা অপশন দেওয়া হয়। দেখেন, আমরা যখন বিআইজিডি থেকে রিসার্চ করেছিলাম, তখন কিন্তু আমরা কোনো অপশন দেইনি। এখন মানুষজন যদি কোনো পার্টির নাম না বলে, মানুষজন যদি কোনো পার্টিকে না চেনে, সেইটার দায়ভার কিন্তু মানুষের না, সেটার দায়ভার পার্টি নিতে হবে। সো এই দিক থেকে আমার কাছে মনে হয় যে অনেক সময় মোর ইম্পর্টেন্ট পার্টিগুলো সবসময় কোয়েশ্চেন না করে ইটস নিড টু আইডেন্টিফাই দ্যাট কেন মানুষজন আমাকে মানে চিনতে পারছে না, সেটা নিয়ে কাজ করা। ডাকসু বা জাকসুর ক্ষেত্রে একই কথা, যে আপনি যদি প্রশ্ন করতে থাকেন যে এটা রিফ্লেকশন হচ্ছে না, নাকি আপনি একটা আত্মসমালোচনার মধ্যে দিয়ে যাবেন যে এই যে আমি এই ভোটটা লুজ করছি, এটাকে আমি কীভাবে গেইন করতে পারি, ওইটা হচ্ছে গিয়ে মোর ইম্পর্টেন্ট। এবং এই ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা খুব গুরুত্বপূর্ণ, যে যদিও আমি বলেছিলাম যে ওই ভোটের পার্সেন্টেজের হিসাবে, একটা জিনিস কিন্তু ওই প্রশ্নটার সাথে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই জরিপের পুরো পপুলেশনের মধ্যে 40% মানুষ কিন্তু মনে করে যে বিএনপি সরকার হিসেবে ভালো কাজ করবে, 39% মানুষ মনে করে বিএনপি গভর্নমেন্ট গঠনের জন্য মোর সুইটেবল। এইখানে কিন্তু ওই যে দেখেন ভোটের পার্সেন্টেজ, এটা কিন্তু মিলে যাচ্ছে। সো জরিপটা এটা ভ্যালিডিটি নিশ্চিত করার জন্য করেছে, কিন্তু ওই যে স্ট্যাবিলিটির যে কথাটা বলা হলো না, তার মানে হচ্ছে এই বড় সংখ্যক মানুষ এই স্ট্যাবিলিটির জন্য এখনও বিএনপির উপরে বিশ্বাস করে। দায়ভার অন্যান্য রাজনৈতিক দলের আছে কিনা, দেখুন, একটা হচ্ছে পলিটিক্যালি মিসক্যালকুলেট করা, যে আমি পলিটিক্যালি একটা ডিসিশন নিতে ভুল করেছি, সেইটা অন্যায় না। কিন্তু যেই রাজনৈতিক দলগুলো ধরুন আওয়ামী লীগের নির্বাচন যেটা হচ্ছে, সেই নির্বাচনকে বৈধতা দিতে গিয়েছে, বা আওয়ামী লীগ যখন হচ্ছে গিয়ে কোনো এই ধরনের কি বলবো আমি, একটা অথরিটেরিয়ান একটা টেন্ডেন্সি তার মধ্যে গ্রো করেছে, আপনি সেটার কোনো ধরনের প্রতিবাদ করেননি, বা আপনি মনে করেছেন, আপনি নিজেকে দাবি করেন লিবারেল হিসেবে, কথার কথা, বাট আপনি সেই লিবারেল ভ্যালুটাকে হাইলাইট না করে আপনি এটাকে সহ্য করে নিয়েছেন, যে মনে করেছেন যে যদি আওয়ামী লীগ না থাকে তাহলে অবস্থা আরও খারাপ হবে, সেইটা কিন্তু দায়ভারের কোয়েশ্চেন, সেইটা অপরাধের কোয়েশ্চেন। আপনি ভুল করছেন স্ট্র্যাটেজিক্যালি, সেটা এক জিনিস, আর আপনি আপনার কার্যক্রমের মাধ্যমে ওই যে রেজিমটা আছে সেটাকে আপনি শক্তিশালী করে গেছেন, সেটা দায়ভারের প্রশ্ন। আমি আর কোনো প্রশ্ন নিব না, আমি একটু জোনাস থেকে আপনার কাছে চলে আসে, জাস্ট 1 মিনিটে যদি কিছু বলতে চান। এটাই লাস্ট কথা? জি, এটাই লাস্ট। আমি যে দেখুন, মানে ভিকটিম মানে কে প্লে করা, তো ভিকটিম প্লে করার সুযোগ দিলে তো ভিকটিম প্লে করবে। তাহলে আমাদেরকে কি পথে যেতে হবে? আমরা মনে করি যে আইনানুগ পথে যেতে হবে,
ন্যায়সঙ্গত পথে যেতে হবে, না গেলে আপনি ভিকটিম প্লে করারই সুযোগ দিবেন। আপনি সেই আওয়ামী লীগ যে পথে গিয়েছিল বিভাজন করে সে শাসন করতে চেয়েছে, আমরাও যদি পাল্টা কোনো বিভাজনের রাজনীতিকে আবার খেলি, সেটা ধরেন ও বাঙালি জাতীয়তাবাদ মুক্তিযুদ্ধের নামে করেছে, আপনি ধর্মের নামে আসছেন, অথবা আপনার নির্দিষ্ট বয়ানের ধর্ম, মানে সব ধর্ম তো, মাজারওয়ালারও তো ধর্মই করছে, যারা মাজারে থাকেন তারা ধর্ম করছে না, তারা সারাদিন বরং ধর্মের চর্চাই করছে। কিন্তু আপনার যেহেতু ওই নির্দিষ্ট ফর্ম অফ ধর্মচর্চা পছন্দ না, আপনি সেই জন্য এটা যে ভেঙে দিতে যাচ্ছেন, এই যে আপনি আপনারটা চাপিয়ে দিচ্ছেন, পদ্ধতিগতভাবে কিন্তু এটা একই জিনিসই। ফলে এই যে মানে আপনি বিভাজনের রাজনীতিটা আপনি করবেন না, আপনি টলারেন্সের পলিটিক্স করবেন, আপনি সহাবস্থানে করবেন, আপনি আপনার দাওয়াত দেবেন, আপনার রাজনৈতিকভাবে আপনি বোঝাবেন, এইটা যদি আপনি গণতান্ত্রিক জায়গায় না দাঁড় করাতে পারেন, তখন ওইটা যে কেউ এটাকে ভিকটিমহুড হিসেবে কাজে লাগাবে, যে দেখো 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 এই যে আবার এসছে, এবং এরা কিন্তু আরেকটা জবরদস্তি তৎপরতা নিয়ে এসছে। ফলে নারীর প্রতি, ওই মাজারের প্রতি, যে কোনো ধরনের জাতিগত ধর্মীয় সংখ্যায় কম যা তাদের সেই জনগোষ্ঠীর প্রতি আপনি যখন হামলা করবেন, তাদের অধিকার কিংবা তারা যখন ইনসিকিউর থাকবে, তখনই কিন্তু জায়গাগুলো তৈরি হতে থাকবে। এবং এখন শুধু কেবল মানে কোট আনকোট সংখ্যালঘুরা না, মানে মেজরিটি বাঙালি, মেজরিটি মুসলমান জনগোষ্ঠীর মধ্যেই কিন্তু আইডিওলজিক্যালি যারা সংখ্যালঘু কিংবা সংখ্যায় কম অথবা এই মুহূর্তে ক্ষমতাহীন, তাদের মধ্যে একটা ভীতি কাজ করছে। ফলে আমরা এই জায়গাটাতে তৈরি করা দরকার যে না, যে অপরাধ করেছে সুনির্দিষ্ট অপরাধের চার্জের ভিত্তিতে তাকে আনা হবে, এটাই ন্যায় বিচার। আপনি কিন্তু ঢালাও করতে গেলে এইটাতে বরং পলিটিক্যালি উইন করবেন না। জয় করা আর পরাজিত করা এক জিনিস না। আপনাকে আমি পরাজিত করতে পারি, তাতে কিন্তু আপনি যে শেষ পর্যন্ত পরাজিত হলেন তা নাও হতে পারে, ওটা সাময়িক হতে পারে। আর আপনাকে আমি জয় করব, সেটা খুব সম্পূর্ণ ভিন্ন জিনিস। বাংলাদেশের রাজনৈতিক গতি ভবিষ্যতে আমাদের জয় করার দিকে যাওয়া দরকার, এবং এইটা অভ্যুত্থানকারী শক্তিসমূহের কিন্তু কর্তব্য। তাহলেই বরং আপনি আওয়ামী লীগ এই যে ভিকটিমহুড প্লে করার জায়গাটা পাবে না। জনাব জোনেসাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং প্রফেসর আসিফ এম শাহান আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা স্টুডিওতে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, এর সাথে শেষ করছি আজকের ZSRM প্রেজেন্টস মিড নাইট রিপোর্ট। যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।